আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামের পাওয়ার পয়েন্টের নতুন সিরিজ ভিডিওতে। আজকে থেকে আমাদের পাওয়ার পয়েন্টের উপরে শুরু থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সিরিজ ভিডিও তৈরি হবে। আজকে হচ্ছে প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতে আমি পাওয়ার পয়েন্ট রিলেটেড 50টা কোশ্চেন নিয়ে হচ্ছে আলোচনা করব। কারণ আপনারা অনেকে পাওয়ার পয়েন্ট শেখা শুরু করেন, কিন্তু দেখা যায় যে কিছুদিন শেখার পরে অনেকগুলো গ্যাপ থেকে যায়। সেই গ্যাপ পূরণ করার জন্য আমরা আমাদের এই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে পাওয়ার পয়েন্ট রিলেটেড 50টা কোয়েশ্চেন, যেগুলো কিনা আমাদের রেগুলার কাজে ব্যবহৃত হয় এবং এগুলা অনেক সময় প্রশ্ন আকারে আমাদের অ্যাসেসমেন্টে এসে থাকে, সেগুলো আমরা যাতে সলভ করতে পারি সেই জন্য আমি কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি। এবং আমি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পাওয়ার পয়েন্টের যে পিডিএফটা এটা লিংক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং পড়ালেখা করতে পারবেন। ঠিক আছে, তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমাদের পাওয়ার পয়েন্টের প্রথম ভিডিও শুরু হবে। তো পাওয়ার পয়েন্ট কি? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, আপনারা সেটা সবাই জানেন। পাওয়ার পয়েন্ট মূলত মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামের ভিতরে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা মূলত প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো এখন থেকে আমাদের মোটামুটি ভাবে পাওয়ার পয়েন্ট রিলেটেড 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে। তারপর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজ যেগুলো আছে সেগুলোতে আমরা যাব। ঠিক আছে, তো তো আমাদের এখানে দেখেন প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার, যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে এই সফটওয়্যারটা কাজ করে। এবং আমরা আমাদের কোনো তথ্য, কোনো ইনফরমেশন, কোনো একটা চার্ট আকারে যদি এগুলোকে উপস্থাপন করতে চাই, বা একটা বক্তব্য বা সেমিনারে আমাদের তথ্যগুলো উপস্থাপন করতে চাই, তাহলে এগুলা গুছিয়ে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার যে পদ্ধতিটা বা মাধ্যমটা, সেই মাধ্যমটা আমরা পাওয়ার পয়েন্ট নামক সফটওয়্যারটার মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো আপনি এই কাজটা গুগল স্লাইডের মাধ্যমে করতে পারেন, সেটা অনলাইনে। ঠিক আছে, তো তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নে লেখা আছে, হোয়াট ইজ স্লাইড? স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের এক একটি পেজ, যেখানে টেক্সট, ইমেজ বা চার্ট, অ্যানিমেশন এগুলো থাকে। ঠিক আছে, তো এটা আপনারা পড়ে নেবেন। তো তারপরে নিচে 3 নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি, এখানে দেখবেন লেখা আছে, হাউ টু ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন। দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি কন্ট্রোল এন এর মাধ্যমে, এখানে সেম ভাবে পাওয়ার পয়েন্টে আপনি কন্ট্রোল এবং এন এর মাধ্যমে আপনি হচ্ছে একটা নতুন স্লাইড হচ্ছে কি করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন বা নিতে পারবেন। তো এখন দেখেন 4 নম্বর প্রশ্ন লেখা আছে, হাউ টু ওপেন এক্সিস্টিং প্রেজেন্টেশন। এক্সিস্টিং বলতে আগে থেকে তৈরি করা, আপনার ফাইলে সেভ করা এরকম একটা প্রেজেন্টেশনের কথা বলা হয়েছে। এবং এটাকে কিভাবে ওপেন করতে হয়, আপনি চাইলে দুইভাবে ওপেন করতে পারেন। যদি ম্যানুয়ালি আপনি ওপেন করেন তাহলে ফাইল, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন, এখানে যেয়ে ওপেন করতে পারবেন। আবার আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে চান, তাহলে যে কন্ট্রোল ও চাপার মাধ্যমে আপনি হচ্ছে খুবই সহজে এই পাওয়ার পয়েন্টের সেভ করা প্রেজেন্টেশন সহজে ওপেন করতে পারবেন। দেখেন আমাদের এই 5 নম্বর কোয়েশ্চেন লেখা আছে, হোয়াট ইজ স্লাইড লেআউট? স্লাইডের লেআউট বলতে আপনি কি বোঝেন? দেখেন এখানে আছে ডিজাইন বা টেমপ্লেট। টেমপ্লেট বলতে আমরা সেই বিষয়বস্তুগুলোকে বুঝি আগে থেকে ডিজাইন করা কিছু শেপ, কিছু লেখা, কিছু কালার, এই ধরনের সম্পূর্ণ সাজানো একটা স্লাইড। এই স্লাইডগুলোকে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। এগুলো বলা হয় হচ্ছে স্লাইড লেআউট বা স্লাইড বা ডিজাইন প্যাটার্ন। ঠিক আছে, তো 6 নম্বর প্রশ্নে লেখা আছে, হোয়াট ইজ স্লাইড মাস্টার? দেখেন আমাদের পাওয়ার পয়েন্টের সময়, পাওয়ার পয়েন্টে কাজ করার সময় একই কাজ বা একই শেপ বা একই লেখা বা একই ডিজাইন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্লাইডে রাখতে হয়। তখন এই রাখার যে বিষয়টা, আমরা কি প্রত্যেকবার যে এই কাজটা করব, একই ডিজাইন কি বারবার করব? না। এই পাওয়ার পয়েন্টের ভিতরে একটা অ্যাডভান্স ফিচার আছে, সেটা হচ্ছে স্লাইড মাস্টার। আপনি এই স্লাইড মাস্টারের মাধ্যমে এই একবার ডিজাইন করে বাকি সবগুলা ইউজ করতে পারবেন। তবে স্লাইড মাস্টারটা কিভাবে করতে হয় আমি হচ্ছে এখানে একটু দেখাই দিই। আমরা পাওয়ার পয়েন্টের যে নামক যে সফটওয়্যারটা, সেটা প্রথমে হচ্ছে ওপেন করব। ওপেন করার পর পরে আমরা নিউ একটা প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করব। ঠিক আছে,
এখন আমরা এখান থেকে যদি ভিউয়ে চলে যাই, তারপরে এখান থেকে লেখা আছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার থেকে আমরা এখন এই যে স্লাইড মাস্টারে আমরা এই মাস্টার ভিউয়ে চলে আসছি। এখন এখান থেকে আমরা প্রথম পেজে যা ডিজাইন করব পরবর্তী পেজে তা চলে যাবে। কিভাবে চলে যাবে দেখেন, আমি এই বারটাকে টান দিয়ে ধরে উপরে নিয়ে আসলাম। এখন আমি প্রথম পেজে ডিজাইন করব, ঠিক আছে? এখন এখানে যা আছে আপনি এগুলো দিয়ে ডিজাইন করবেন না, ঠিক আছে? এগুলোকে ক্লিক করে ডিলিট করে দিবেন। আপনি কি করবেন, এখানে যাবেন হচ্ছে ইনসার্টে, এই স্লাইড মাস্টার ভিউয়ে থাকা অবস্থায় যাবেন ইনসার্টে। এখান থেকে আপনি যে শেপটা নেবেন, ধরেন আমি এখান থেকে যে শেপটা নিলাম, ঠিক আছে? এই যে শেপটা নিলাম, এভাবে ড্রয়িং করলাম এবং এই শেপটা দেখবেন এখন পরবর্তী সব স্লাইডে চলে গেছে, ঠিক আছে? এখন ক্লোজ মাস্টার যদি আমি ভিউ দেই, তাহলে হচ্ছে এটা চলে যাবে, কিন্তু আমার এই ডিজাইনটা থেকে যাবে। এখন এখান থেকে যদি নিউ স্লাইড থেকে আমরা একটা নিউ একটা স্লাইড নিই, তখন দেখবেন প্রত্যেকটা স্লাইডে এই ডিজাইনটা চলে আসছে। এটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে স্লাইড মাস্টার বা স্লাইড ভিউ, ঠিক আছে? তো আশা করি এই প্রশ্নটা আপনারা সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা যাবো নেক্সট কোশ্চেনে। দেখেন এই নেক্সট কোশ্চেনে আমাদের লেখা আছে হোয়াট ইজ এ থিম ইন পাওয়ার পয়েন্ট। থিম বলতে আমরা কি বুঝি? প্রি ডিজাইন মানে আগে থেকে ডিজাইন করা, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এই ধরনের কোনো কিছু, ঠিক আছে? পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের থিম আছে। আপনি এই যে হোমের ভিতর থেকে যখন ফাইলে যাবেন, তখন এখানে দেখবেন নতুন নতুন একটা ফাইল বা নতুন একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করার সময় এখানে থিম নামক একটা লেখা আছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের থিম ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমরা যখন পরবর্তী কাজগুলো করব তখন আমরা দেখিয়ে দেব কিভাবে পাওয়ার পয়েন্টে অ্যাডভান্স থিম ইউজ করতে হয়। তারপর দেখেন এখানে লেখা আছে হাউ টু সেভ এ প্রেজেন্টেশন। দেখেন আমি সারাদিন ধরে একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, এটা মানুষের সামনে উপস্থাপন করতে চাই। এখন অবশ্যই আমি তো আমার কম্পিউটারটা সারাক্ষণ অন রাখবো না, তাই না? সারাক্ষণ তো আর অন রাখবো না, আমি তো অবশ্যই অফ করে দিব। তো অফ করার আগে আমাদের ফাইলটা যাতে সেভ করা যায়, এজন্য ফাইল থেকে সেভ, আপনারা এটা সবাই জানেন কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কিভাবে সেভ করতে হয়, এই যে ফাইল, ফাইল থেকে সেভ। সেভ মানে হচ্ছে একবার সংরক্ষণ করা, সেভ এস হচ্ছে নতুন নাম দিয়ে নতুন ড্রাইভে নতুন ফোল্ডারে সেভ করা, ঠিক আছে? এখানে যে ব্রাউজ থেকে এই দেখেন এখানে চলে আসছে, এখান থেকে লেখা আছে ফাইল নেম। আমি আজকে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা হবে সেটাকে কি নামে সেভ করব, এবং নিচে দেখে লেখা আছে সেভ অ্যাজ টাইপ। সেভ এস টাইপ, এটা সেভ এস টাইপ মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিফল্ট ভাবে দেওয়া আছে। পাওয়ার পয়েন্টের ডিফল্ট ফাইল ফরম্যাট হচ্ছে ডট পিপিটিএক্স, ঠিক আছে? ডট পিপিটি, সরি, ডট পিপিটি। এখান থেকে প্রেজেন্টেশন আকারে সেভ করে দিবেন। এটা হচ্ছে ফাইল এক্সটেনশন, ঠিক আছে? এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন, যেটা প্রয়োজন হবে প্রেজেন্টেশন আকারে আমরা এটাকে সেভ করে দেবো। যদি আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডটাকে কখনো পিডিএফ আকারে সেভ করতে হয়, যে আমরা এখান থেকে পিডিএফ আকারে সেভ করব। যদি কখনো পাওয়ার পয়েন্টের স্লাইডকে আমাদের ভিডিও আকার সেভ করতে প্রয়োজন হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ভিডিও আকার সেভ করব, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো অলরেডি আপনারা এই বিষয়গুলো থেকে আগে আগে থেকে কিন্তু অবগত আছেন, তারপর আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি। তো দেখেন এখানে লেখা আছে, এই লেখাটা দেখানোর আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবগত করতে চাই। সেটা হলো আমি এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা বিভিন্ন ভাবে সাজাইছি, তার তার ভিতরে কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথম ক্লাসটা দেখেন এখানে মোটামুটি ভাবে 5টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত পাওয়ার পয়েন্টের বেসিক প্রশ্নগুলা, 11 থেকে 20 পর্যন্ত স্লাইড ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এগুলা কিভাবে করতে হয় এগুলো আমরা দেখব, ঠিক আছে? তারপরে টেক্সট এবং ফরম্যাটিং 21 থেকে 30 পর্যন্ত পাওয়ার পয়েন্টের ভিতরে কিভাবে টেক্সট লিখতে হয় এবং টেক্সট বিভিন্ন ভাবে কিভাবে ফরম্যাটিং করতে হয় আমরা সেটা দেখব, ঠিক আছে? তারপরে ইমেজ শেপ এন্ড মাল্টিমিডিয়া কিভাবে করতে হয় সেটা দেখব। তারপরে অ্যানিমেশন ট্রানজ্যাকশন লাস্ট ধাপে, ঠিক আছে? তো ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন। তো দেখেন এখানে 11 নম্বর কোশ্চেন লেখা আছে হাউ টু এড এ নিউ স্লাইড ইন পাওয়ার পয়েন্ট। আমরা জানি যে এমএস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন চাপি, ঠিক আছে? কিন্তু পাওয়ার পয়েন্টে যখন আপনি নতুন একটা স্লাইড নেবেন তখন কন্ট্রোল কি চাপতে হবে? কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস এম চাপতে হবে নতুন একটা স্লাইড নেওয়ার জন্য। কন্ট্রোল প্লাস এম চাপতে হবে। তারপরে আমরা এটা কিভাবে নেওয়া যায় আমি দেখেন এখানে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন কন্ট্রোল এম যদি আমি চাপি দেখেন কন্ট্রোল এম,
পাওয়ার পয়েন্টের নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এম চাপবো, ঠিক আছে। তো এরপর দেখেন হাউ টু ডিলিট এ স্লাইড, কিভাবে একটা স্লাইডকে ডিলিট করতে হয়। দেখেন আমরা যদি ক্লিক করে ডিলিটে চাপ দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যায়। দেখেন এটাতে ক্লিক করে যদি আমরা ডিলিট বাটনে চাপ দিই কিবোর্ড থেকে, এই দেখেন এই যে ডিলিট বাটনে চাপ দিছি মাত্র, ডিলিট হয়ে গিয়েছে। অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি ডিলিট আছে এখানে ডিলিট স্লাইড, যে ডিলিট স্লাইড করে দেন ডিলিট হয়ে যাবে, অথবা হাইড স্লাইড করে দিলে হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। দেখেন নেক্সট কোশ্চেনে আমাদের লেখা আছে হাউ টু ডুপ্লিকেট এ স্লাইড, একটা স্লাইডকে আমরা কিভাবে ডুপ্লিকেট করতে পারো। ডুপ্লিকেট মানে হচ্ছে কপি, দুইটা, ডাবল, ট্রিপল, আনলিমিটেড কপি। তো ডুপ্লিকেট মানে হচ্ছে কপি করা। তো আমরা পাওয়ার পয়েন্টের স্লাইড কিভাবে ডুপ্লিকেট করতে পারবো, এখানে স্পষ্টভাবে লেখা আছে এই যে একটা স্লাইডে থাকা অবস্থায় রাইট বাটন, এখান থেকে ডুপ্লিকেট স্লাইড, এই যে ডুপ্লিকেট স্লাইড, এই যে একটা স্লাইড দুইটা হয়ে গিয়েছে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি, এখন কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেস্ট, এর মাধ্যমে কিন্তু একটা স্লাইডকে ডুপ্লিকেট করতে পারি। তো আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। তারপর দেখে লেখা আছে হাউ টু চেঞ্জ স্লাইড লেআউট। তো এখানে দেখেন হোম থেকে লেআউটে যাইতে হবে, কিভাবে যেতে হবে, এখানে দেখেন হোম মেনুতে থাকা অবস্থায় পাওয়ার পয়েন্টের ভিতরে হোম, এখান থেকে দেখেন লেআউট নামে একটা ভিউ আছে, এই ভিউ থেকে আমরা স্লাইডের লেআউট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে হাউ টু রেকর্ডার স্লাইড, মানে একটা স্লাইডকে কিভাবে রিঅর্ডার করতে পারি, মানে একটা স্লাইড উপরে বা একটা স্লাইডকে নিচে কিভাবে আমরা হচ্ছে সেট আপ করতে পারি। এখন হচ্ছে আমরা সেই কাজটা দেখব। তো কিভাবে সেট আপ করা যায়, ধরেন আমরা পাওয়ার পয়েন্টে চলে গেলাম। এখন ধরেন এই যে এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড, এটাকে আমি 1 নাম্বার স্লাইড হিসেবে দেখাইতে চাই। এখন জাস্ট এই স্লাইডটার উপর একটা ক্লিক করে মাউস ড্র্যাগ করে, এই যে মাউস কিন্তু ড্র্যাগ করে জাস্ট উপরে নিয়ে আসলে এই স্লাইডগুলো কি হবে, ড্র্যাগ হবে। আবার আমি আমার ইচ্ছা মতো যে স্লাইডটাকে যে জায়গায় শো করাতে চাই সেটাকে আমি সেই জায়গায় খুবই সহজে শো করাতে পারবো। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো হাউ টু হাইড এ স্লাইড, কিভাবে একটা স্লাইডকে হাইড করাইতে হয়, মাউস রাইট বাটন ক্লিক করে হাইড, এটা আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিছি। আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে লেখা আছে হাইড স্লাইড, এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে খুবই সহজে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড হাইড হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, অনেকগুলো প্রশ্ন হবে। তো দেখেন এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ স্লাইড ব্যাকগ্রাউন্ড, একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে আমরা কিভাবে হচ্ছে চেঞ্জ করতে পারি। দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ডিজাইন থেকে ফরম্যাটেড ব্যাকগ্রাউন্ড, ডিজাইন থেকে ফরম্যাটেড ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা স্লাইড ডিজাইন চেঞ্জ করতে পারি। এখানে দেখেন ডিজাইন আছে, ডিজাইন কিসের ডিজাইন, স্লাইড ডিজাইন। এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন টেমপ্লেট পাওয়ার পয়েন্টে সেভ করা আছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যখন যে স্লাইডটা, যে কালারটা, যে ডিজাইনটা আপনার প্রয়োজন হবে বা সুন্দর মনে হবে সেটা আপনি ইউজ করবেন। এখানে বর্তমানে যে স্লাইড ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আমার সবচেয়ে পরিচিত একটা ডিজাইন, আমি এটা অনেক বেশি ব্যবহার করি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর আপনারা দেখেন এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই থিম অল সাইড। থিম বলতে একই ডিজাইন সব স্লাইডে শো হয়ে যাবে, এটা কিভাবে করতে হয় এটা হচ্ছে আমরা যখন কাজ করাবো তখন দেখবো, ঠিক আছে। তারপর দেখেন হাউ টু ইউজ স্লাইড মাস্টার কনসিস্টেন্ট ডিজাইন, একটা স্লাইড মাস্টারের একবার ডিজাইন করার পর প্রত্যেকটা স্লাইডে এরকম হেডার, ফুটার, ফ্রন্ট, ব্যাকগ্রাউন্ড সব O2 চলে যায়, ঠিক আছে। এই O2 চলে যায়, এইটার বিষয়টাই এখানে বলা হয়েছে যে হাউ টু ইউজ স্লাইড মাস্টার কনসিস্টেন্ট ডিজাইন, মানে একই ডিজাইন বিভিন্ন স্লাইডে কিভাবে চলে যাবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা টেক্সট ফরম্যাটিং এর যে বিষয় 3 নাম্বার যে ধাপটা পাওয়ার পয়েন্টের কোশ্চেন এর পরীক্ষার যে প্রশ্নগুলো, এগুলো 3 নাম্বার ধাপে চলে আসছি। এখন এখান থেকে লেখা আছে হাউ টু ইনসার্ট এ ফরম্যাট টেক্সট বক্স, একটা টেক্সট বক্স কিভাবে নিতে হয় পাওয়ার পয়েন্টের ভিতরে। আমরা সবাই জানি যে পাওয়ার পয়েন্টের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই আমাদেরকে অবশ্যই কি নিতে হয়, এরকম একটা টেক্সট বক্স নিতে হয়, এবং এখানে হচ্ছে মাউস কার্সারটা থাকে এখানে, এই যে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি, কিভাবে নিতে হয়, ইনসার্ট, ইনসার্ট থেকে দেখবেন এই যে এখানে লেখা আছে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের মাধ্যমে আপনি হচ্ছে একটা টেক্সট বক্স নিয়ে ভিন্ন ভিন্ন কিছু লিখতে পারবেন আপনার যা যা মনে চায়। অথবা আপনি ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, এখান থেকে ওই যে টেক্সট বক্স নিতে পারেন।
আর আপনি কোন জায়গা থেকে নেবেন সেটা আপনার যেভাবে সহজ হয়, যেভাবে আপনি সহজে মনে রাখতে পারেন ঠিক সেভাবে ইউজ করবেন। ঠিক আছে? তো আশা করি আপনাদের ক্লাসটা খুবই ভালো লাগতেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেন গুলো আলোচনা করতেছি। তারপর দেখে লেখা আছে হাউ টু চেঞ্জ ফন্ট স্টাইল। ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করব এবং ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করব, এটা আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে এই যে হোম মেনুতে এখানে হচ্ছে ফন্ট গ্রুপ, এই ফন্ট গ্রুপের ভিতরে এখান থেকে আমরা চাইলে ফন্টের যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। আবার এখানে যদি একটা একটা ক্লিক করি ফন্টের সাইজ বড় হবে, এখানে ক্লিক করলে ছোট হবে। আবার একটা ফন্টকে সিলেক্ট করে দেখলাম হচ্ছে পিপিটি, এখন এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল, যদি হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন চাপলে ফন্ট সাইজ বড় হবে। কন্ট্রোল শিফট লেস দেন, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল শিফট লেস দেন চাপলে হচ্ছে ফন্ট সাইজ কি হবে, ছোট হবে। সো আশা করি এই ফন্ট সাইজের বিষয়টা হয়তো অনেকে জানতেন, হয়তো অনেকে জানতেন না। এখন থেকে খুবই শর্টকাটে এটা ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের এই প্রত্যেকবার এই ফন্ট গ্রুপে যে ফন্টের স্টাইল এবং হচ্ছে ফন্টের সাইজ চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? তো পাওয়ার পয়েন্টের এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড মানে লেখা, আর্ট মানে স্টাইল, লেখার স্টাইল। বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে। ধরেন আমি পাওয়ার পয়েন্টে যাওয়ার পর এখানে এটা লিখলাম, ঠিক আছে? এখন এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ঠিক আছে? এই যে ওয়ার্ড আর্ট, ঠিক আছে? অন্যান্য সফটওয়্যারে বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনারা এটা এখান থেকে ইউজ করবেন। ঠিক আছে? তো এই যে এখান থেকে ওয়ার্ড আর্ট, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা যে সময় যেটা প্রয়োজন পড়বে আমরা হচ্ছে সেটা ইউজ করতে পারবো। এই ওয়ার্ড আর্ট আমাদের প্রেজেন্টেশনকে আরো আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি। তো তারপর হচ্ছে আমাদের 24 নম্বর কোশ্চেন, হাউ টু অ্যালাইন লেফট রাইট সেন্টার এন্ড জাস্টিফাই। আমরা জানি অ্যালাইন মানে হচ্ছে ভারসাম্য। এখন কিসের ভারসাম্য? একটা লেখাকে আপনি লেফট সাইডে সমান করতে পারেন, রাইট সাইডে সমান করতে পারেন, আবার সেন্টারে করতে পারেন, অথবা জাস্টিফাই মানে উভয় দিক থেকে সমান। এই যে একদম উভয় দিক থেকে সমান। ঠিক আছে? এটা কিভাবে করতে হয় আমরা পাওয়ার পয়েন্টে দেখি। দেখেন এই যে এই লেখাটাকে আমি চাই একদম হচ্ছে কি আহ এখানে আছে আপাতত, আমি চাই এই বক্সটার এই লেখাটাকে একদম বাম দিকে চলে যাবে। এই জন্য হচ্ছে এই দেখেন এই যে এখানে লেখা আছে অ্যালাইন লেফট, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। এই যে এই বক্সটার বাম দিকে চলে আসছে। যদি আমি ডান দিকে নিতে চাই কন্ট্রোল আর, রাইট। যদি আমি সেন্টার নিতে চাই জাস্ট এটা। যদি আমি জাস্টিফাই করতে চাই মানে উভয় দিক থেকে সমান, এই যে জাস্টিফাই। ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা এখানে চলে আসছে কারণ জাস্টিফাই যদি এখানে আরো লেখা থাকতো, নিচে আরো লেখা থাকতো, সব দিক থেকে সমান। এই জন্য এটা প্রথম থেকে শুরু হয়েছে, তো এই জন্য এখানে চলে আসছে। তো তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ কলাম। এখান থেকে আপনার টেক্সট বক্স থেকে কলাম ফরম্যাট থেকে কলাম ক্রিয়েট করতে পারবেন। টেক্সট বক্স থেকে বিভিন্ন চার্ট উপস্থাপন করার জন্য আমরা কলাম হচ্ছে ইউজ করতে পারেন। ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে দেখবেন এখানে লেখা আছে চার্ট, চার্ট থেকে এই যে কলাম, কলাম চার্ট, বিভিন্ন ধরনের কলাম চার্ট আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী আপনাদের ডাটা অনুযায়ী আপনারা এটি ইউজ করবেন। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখেন নেক্সট আমরা অলরেডি 50% কোশ্চেনে চলে আসছি, মানে হচ্ছে 25 নাম্বার কোশ্চেন। আমাদের আজকের ক্লাসে মোটামুটি ভাবে আমরা 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার ভিতরে আমরা অলরেডি 25টা কোশ্চেন আলোচনা করে ফেলছি। তো আশা করি এই 25টা কোশ্চেন বা 25টা ওয়ার্ড, মূলত ওয়ার্ড বলতে পারেন এগুলোকে, পাওয়ার পয়েন্টের কাজ। তো আপনি এই 25টা কোশ্চেনের ভিতরে অনেকগুলো কাজ শিখে ফেলছেন, যেগুলো কিনা আপনাকে অনেকগুলো ভিডিও দেখে দেখে শিখতে হইতো। ঠিক আছে? দেখেন এখন আমরা 26 নম্বর কোশ্চেনে চলে যাব। সেকেন্ড সেকেন্ড ফার্স্ট স্টেপ। তো এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট এ কলাম ইন পাওয়ার পয়েন্ট, এটা শেষ। হাউ টু ইউজ ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড মানে খোঁজা, রিপ্লেস মানে প্রতিস্থাপন। পাওয়ার পয়েন্টে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস কিভাবে ইউজ করতে পারি? পাওয়ার পয়েন্টের ভিতরে ইনসার্ট হোমের ভিতরে দেখবেন এখানে লেখা আছে এডিটিং নামে একটা গ্রুপ আছে, এডিটিং গ্রুপ। এই যে এডিটিং গ্রুপ, এই যে এখানে কোন জায়গায় আছে, এই যে এডিটিং। এখানে দেখেন প্রথমেই লেখা আছে ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। এমএস পাওয়ার পয়েন্টে যদি আমরা কোনো একটা ওয়ার্ডকে খুঁজতে চাই, ফর এক্সাম্পল পিপিটি, আমাদের যেহেতু একটা ওয়ার্ডে আছে আমরা এটাই খুঁজি। এই দেখেন পিপিটি সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে? তো তারপর হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন। আমরা দেখেন এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে এবং এখানে লেখা আছে যে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে চান। তারপর লেখা আছে রিপ্লেস উইথ, আপনি কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চান।
দেখেন আমি এখানে পিপিটি এর পরিবর্তে আমরা দিয়ে দিব এখানে হচ্ছে পিপিটিএক্স। ঠিক আছে, এখন যদি আমরা এখানে রিপ্লেস এ ক্লিক করি দেখবেন ফাইন্ড নেক্সট, এটা কোন জায়গায় আছে, এক জায়গায় আছে, তারপর হচ্ছে রিপ্লেস, রিপ্লেস দিলে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। যদি অনেকগুলা এই একই ডকুমেন্টে অনেকগুলা ওয়ার্ড থাকতো তাহলে এটা রিপ্লেস ওয়ালে ক্লিক করার সাথে সাথে সবগুলো জায়গায় রিপ্লেস হয়ে যেত। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এই কোশ্চেনটা কিভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস কাজ করতে হয়। অনেক সময় এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে, আপনারা এটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তো নেক্সট আমরা পেজে চলে যাই। দেখেন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই টেক্সট ইফেক্টস ইন পাওয়ার পয়েন্ট। টেক্সট ইফেক্ট বলতে লেখা, আমরা পাওয়ার পয়েন্টে টেক্সট বক্স নিয়ে কাজ করি, এই টেক্সট বক্সের ভিতর বিভিন্ন লেখা লিখি, এই লেখাগুলোকে আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং বলতে এখান থেকে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এগুলো কি করতে পারি। এখানে দেখেন হোমের ভিতরে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে, হোমের ভিতরে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে, এই দেখেন হোম, হোমের ভিতরে এই যে টেক্সট ইফেক্ট, এই যে এখানে, এই যে এখানে, সরি, এই যে আপনারা এখান থেকে টেক্সট শ্যাডো এছাড়াও আরো অনেক ধরনের টেক্সট ইফেক্টস ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আপনারা এটা ইউজ করবেন। দেখেন হাউ টু অ্যাপ্লাই কপি পেস্ট ফরম্যাটিং, মানে আপনি আগে থেকেই কপি করে রেখেছেন, সেটা কিভাবে পেস্ট করবেন, মানে ফরম্যাট প্রিন্টার কিভাবে কাজ করে। আমরা জানি যে ফরম্যাট প্রিন্টারের কাজই হচ্ছে কোনো একটা ধরনের ফরম্যাট, ধরেন ফরম্যাট বলতে এখানে লেখার স্টাইল, লেখার সাইজ হইতে পারে, লেখাতে বিভিন্ন ইফেক্ট হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে, এগুলা কপি করা এবং হচ্ছে পেস্ট করে দেওয়া। তো এতে কিভাবে করতে হয় আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা কিভাবে দিতে হয়, এখানে একটা ফরম্যাট পেইন্টার নামে একটা পেইন্টার আছে, এই পেইন্টারের মাধ্যমে দেওয়া যায়। এই দেখেন এখানে, এখন এই দেখেন এখানে পিপিটিএক্স লেখা আছে। এখন এই লেখাটাকে যদি আমি দ্বিতীয়বার একই সাইজ, একই ফন্ট এবং হচ্ছে একই কালার পেস্ট করতে চাই, জাস্ট এটাকে জাস্ট কপি করবো এবং এটা এখানে কপি হয়ে থাকবে। তখন দ্বিতীয়বার যখন এখানে লিখবো, দেখেন এটা কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটা ছোট তাই না, এখন জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। ঠিক আছে, এখন এইটা সিলেক্ট করে জাস্ট ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করে দিই, ফরম্যাট পেইন্টার ক্লিক করে দিলে এটা হচ্ছে বড় হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা যখন বিস্তারিত কাজ করব তখন আমরা আরো বিস্তারিত দেখাবো। আপাতত কোনো কোনো অপশন দেখবেন একভাবে কাজ করতেছে না, যখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো তখন দেখবেন সুন্দরভাবে কাজ করতেছে। তো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ফরম্যাট পেইন্টার এটা কাজ কিভাবে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। এখন আমরা দেখবো যে ইমেজ এন্ড মাল্টিমিডিয়া, ইমেজ বলতে ছবি, মাল্টিমিডিয়া হচ্ছে অডিও ভিডিও, এই ধরনের ইনফরমেশনকে বোঝানো হয়। তো হাউ টু ইনসার্ট পিকচার অর ক্লিপ পার্ট, ইনসার্ট করতে হয় কিভাবে, পাওয়ার পয়েন্টে একটা পিকচার ইনসার্ট কিভাবে করতে হয়। এই যে পাওয়ার পয়েন্টে যাবো আমরা, ইনসার্ট, ইনসার্টে পিকচার নামে একটা ফর্ম, এখানে পিকচার ডিফল্ট বক্স দেওয়া আছে ইমেজের ভিতরে, এখান থেকে ইমেজ, ইমেজের ভিতরে পিকচার, পিকচার আমাদের ড্রাইভ, আমাদের কম্পিউটারের ড্রাইভে যে জায়গায় ইমেজ আছে আমরা সেখান থেকে ওপেন করতে পারি, বা আমাদের যদি অনলাইন স্টোরেজে কোন জায়গায় ছবি থাকে সেটাকে আমরা সেই জায়গা থেকে জাস্ট ওপেন করতে পারি। দেখেন হাউ টু ইনসার্ট এ শেপ, এখন আমরা তো পিকচার ইনসার্ট করলাম, এখন কিভাবে একটা শেপকে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি, শেপ মানে হচ্ছে বিভিন্ন স্টাইলের শেপ হইতে পারে, তো এটা আমরা কিভাবে হচ্ছে ইনসার্ট করতে পারি। দেখেন আমরা এখানে ইনসার্টে থাকা অবস্থায় যদি ইনসার্ট শেপ, ইনসার্ট, এই যে শেপ, শেপ থেকে যে কোনো শেপ আমরা হচ্ছে এখান থেকে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারি, যে শেপ ফরম্যাটিং, এগুলো নিয়ে বিস্তারিত আসতেছি পরে। তো হাউ টু ইনসার্ট আইকন, তো ইনসার্টের এখানে আইকন আছে, আইকন ইনসার্ট করতে পারি। হাউ টু ইনসার্ট স্মার্ট আর্ট, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স টাইপের আমরা যদি কোনো তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে চাই বা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে আমরা হচ্ছে স্মার্ট আর্টটা ইউজ করব। এখন কথা হলো স্মার্ট আর্ট আমি পাবো কোথায়, ইনসার্ট, ইনসার্ট থেকে এই দেখেন এখানে লেখা আছে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের ভিতরে যদি ক্লিক করি আমি, এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে এবং এখানে দেখবেন যে লেখা আছে চোজ এ স্মার্ট গ্রাফিক, স্মার্ট গ্রাফিকের ভিতরে অনেক ধরনের শেপ দেওয়া আছে এবং এইগুলোর ভিতরে আরো অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, আমাদের যে সময় যেটা প্রয়োজন পড়ে আমরা জাস্ট এখান থেকে সেটা ইউজ করি। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে দেখবো। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সবাই। তা আমাদের ইনসার্ট চার্ট এটাও দেখে পেয়েছেন, ইনসার্ট ভিডিও, এই যে ইনসার্ট এ ভিডিও, ভিডিও পাওয়ার পয়েন্টে কিভাবে ইনসার্ট করা যায়, ভিডিও, ভিডিও বা পাওয়ার পয়েন্টে ভিডিওর কাছে, ধরেন আমি একটা মিটিং এ দেখাচ্ছি যে
একটা বার্ষিক প্রতিবেদন দেখাবো এবং আমাদের গত মাসের বা গত বছরের একটা ইনফোগ্রাফিক ভিডিও তৈরি করছি আমি। এখন এটাকে দেখাইতে চাই। এখন এটা কিভাবে পাওয়ার পয়েন্টের ভিতরে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারবো। আমরা যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে কি ভিডিও, এই যে দেখেন পাওয়ার পয়েন্টে যাব, এখানে যাবো হচ্ছে কি ইনসার্ট, ইনসার্ট থেকে এই দেখেন এখানে লেখা আছে মিডিয়া। এই মিডিয়া থেকে আপনি ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং যা ইচ্ছা তাই করতে পারবেন। অনলাইন ভিডিও চাইলে অনলাইন বা অফলাইন চাইলে অফলাইন ডাউনলোড করে রাখতে হবে। যে জায়গায় যে ফোল্ডারে আমাদের ভিডিও থাকবে ওইটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করলে এই স্লাইডে ওই ভিডিওটা চলে আসবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর দেখে লেখা আছে হাউ টু ইনসার্ট অডিও, ওই যে ভিডিও যেভাবে ইনপুট করছি সেম ভাবে অডিও। তারপরে ক্রপ, এই যে দেখেন ক্রপ মানে হচ্ছে কাটা। ইমেজের অপ্রয়োজনীয় অংশ যদি আমরা কেটে দিতে চাই, ধর আমাদের ইমেজটা হচ্ছে এই যে এতটুকু, এখন আমরা আমাদের এই যে এতটুকু রাখতে চাই, আমরা বাকিটুকু ডিলিট করে দিতে চাই। এখন কিভাবে আমরা হচ্ছে কাটবো, পাওয়ার পয়েন্টে যাবো, আমরা পাওয়ার পয়েন্টে যাওয়ার পর ইনসার্ট পিকচার, প্রথমে একটা পিকচার ইনপুট করতে হবে অবশ্যই। ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি হচ্ছে ধরেন এই পিকচারটা ইনপুট করলাম আপাততভাবে, ঠিক আছে, এই যে এটা। এখন আমি চাই এই পিকচারটার কিছু অংশ আমি কেটে দিব, কিভাবে কেটে দিব, এই দেখেন যখন আমি এই ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে দেখবেন এখানে ফরম্যাট নামে একটা অপশন চলে আসছে, ইমেজ ফরম্যাটে। এখন এখানে দেখবেন লেখা আছে ক্রপ, এই ক্রপ, এই ক্রপে যদি ক্লিক করেন এই ইমেজটাকে দেখবেন কালো বর্ডার চলে আসছে, কালো বর্ডার। যেটুকু অংশ প্রয়োজন নাই যা সেভাবে বাদ দিয়ে দিবেন, আপনারা কালো অংশ টান দিয়ে ধরে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, বাদ দিয়ে দিবেন। এখন কিবোর্ড থেকে জাস্ট এন্টার, এবার অপ্রয়োজনীয় অংশ এই যে কেটে গেছে। এখন কথা হলো আমরা তো এইভাবে কাটলাম, এখন যদি আমাকে বলে যে একটা লোগো, এই লোগোটার একটা সাইজ তোমাকে সেট করে দিলাম, এই লোগোটাকে তুমি হচ্ছে কেটে দেখাও, তখন সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন। এখান থেকে লেখা আছে সাইজ, এই সাইজের এখানে যদি আমরা ক্লিক করে একটা সাইজ এন্ড পজিশন, এখানে দেখবেন অবশ্যই একটা সাইজের পজিশনের জায়গায় এখানে দেখবেন লেখা আছে লক অ্যাসপেক্ট রেশিও। এটা কি এবং কেন? লক অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে রেশিও মানে হচ্ছে সব দিক থেকে সমান। যখন আপনি কাটবেন চার দিক থেকে সমানভাবে কাটবে। এই লকটা যদি উঠায় দেন, আপনি যা ইচ্ছা যেভাবে সাইজ দেন ঠিক ওইভাবে কেটে যাবে, ঠিক আছে। আসলে এটা বুঝতে পেরেছেন। তো যখন প্র্যাকটিক্যাল কাজ করবো আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা করবো। তো পিকচার স্টাইল কিভাবে করা যায়, পিকচার স্টাইল থেকে তারপর গ্রুপ আনগ্রুপ, এই যে ভালো কথা, ধরেন একাধিক এলিমেন্টস কে আমরা একসাথে রেখে দিলাম, ঠিক আছে। এখন এগুলোকে আমরা হচ্ছে গ্রুপ আনগ্রুপ করতে চাই, মানে অনেকগুলোকে একসাথে করতে চাই বা হচ্ছে একসাথে থেকে রিমুভ করে দিতে চাই। এখন পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই কাজটা কিভাবে করা যায়, ধরেন এই ছবিটা এবং কন্ট্রোল ধরে এই যে লেখাটা, এটাকে গ্রুপ করতে চাই। এখন অবশ্যই গ্রুপ করতে হলে একাধিক এলিমেন্টস বা একাধিক লেখাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করতে হবে দেখেন, এটা সিলেক্ট করলাম ছবিটা, এখন ছবি সহ যদি শিফট ধরে নিচের এই বক্সটাতে ক্লিক করি বা উপরেরটাতে, এখন রাইট বাটন যদি ক্লিক করি এখান থেকে লেখা আসছে গ্রুপ। এখানে যেহেতু কিছু লেখা নাই আমি কিছু আগে লিখে নিই, এই যে টেক্সট বক্সটা এবং শিফট ধরে এটা, এখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে লেখা আসছে কি গ্রুপ, এই দেখেন গ্রুপ, এই গ্রুপ লেখা আসবে, আমরা এখান থেকে গ্রুপ করে দেবো। যেহেতু এটা একটা ইমেজ এবং এটা লেখা, লেখা এবং ইমেজকে গ্রুপ করা যায় না, ইমেজ ইমেজ গ্রুপ হয়, লেখা লেখা গ্রুপ হয়। তো আমরা যদি এটাকে কন্ট্রোল ধরে, আপনারা সবাই জানেন যে কন্ট্রোল ধরে এই বর্ডারে ক্লিক করে এটাকে কপি করা যায়, ঠিক আছে, এই যে কন্ট্রোল ধরে ক্লিক করলে কপি হয়। এখন আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এখন রাইট বাটন ক্লিক করে দেখেন এখন গ্রুপটা অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে হচ্ছে গ্রুপ করা যায়। তো একই স্লাইডে দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতে কারণ কোনো সমস্যা হইতে পারে, এই জন্য আমি হচ্ছে সবগুলা লেখাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, ডিলিট, এটাকে ধরে ডিলিট, টেক্সট বক্সটাও ডিলিট, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, আমাদের যেহেতু আজকে নেক্সট কোশ্চেনের পর্ব চলতেছে, আমরা এই জন্য আজকে বিস্তারিত তেমন কোনো কিছু দেখাচ্ছি না। আপনারা চাইলে হচ্ছে এগুলোকে ভালোভাবে পড়তে পারেন, মানে জানার জন্য কোন কাজ কোন জায়গায় থেকে হয়, এটা হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। এখন আমরা সর্বশেষ ধাপ অ্যানিমেশন এন্ড ট্রানজেকশনের যে স্লাইডটা, এই স্লাইডটাতে চলে আসছি। এখন অ্যানিমেশন বলতে আপনি কি বোঝেন, হোয়াট ইজ স্লাইড ট্রানজেকশন? ট্রানজেকশন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট, ইফেক্ট এড করা যায় এখান থেকে। পাওয়ার পয়েন্টের ভিতরে যদি আমরা আসি, এখানে দেখেন ট্রানজেকশন নামে একটা ট্যাব আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজেকশন দেওয়া আছে লেখার উপরে, বিভিন্ন ধরনের, বা হচ্ছে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে আরো অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা চাই যে সময় যেটা প্রয়োজন পড়ে সেই সময় সেটা হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো যেহেতু এখানে চলে আসছি ভিডিও, তো এটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা, এখানে আপনাদের যদি কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়ে এখানে চলে আসবেন, নাম লিখে, এই নাম লিখে সার্চ করলে চলে আসবে, গুগলেও লিখলেও আসবে,
ইউটিউবে লিখলেও আসবে, অথবা এখানে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে গ্রাফিক ডিজাইন রিলেটেড, পাওয়ার পয়েন্ট রিলেটেড, ফটোশপ রিলেটেড, এক্সেল রিলেটেড বিভিন্ন কাজ, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন আশা করি। তো দেখেন ট্রানজেকশন কিভাবে এপ্লাই করতে হয় আমি এটা দেখিয়েছি অলরেডি। ট্রানজেকশনের ডিউরেশন কিভাবে দিতে হয় সেটা হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে। তারপরে অ্যানিমেশন কিভাবে অ্যানিমেশন এড করতে হয়। অ্যানিমেশন হচ্ছে সেই ধরনের ইফেক্ট যেগুলো এপ্লাই করলে আমাদের স্লাইডটা দেখা যায় যে জীবন্ত, চলমান, রানিং, এই ধরনের বিষয়গুলো। তো আমরা এগুলো কিভাবে এপ্লাই করব, অ্যানিমেশন থেকে অ্যানিমেশন ইফেক্ট এড করার পর এটা এড করতে পারবো। তারপরে কিভাবে অ্যানিমেশন এপ্লাই করব, অবজেক্ট সিলেক্ট অ্যানিমেশন এপ্লাই করতে পারবো। তারপর হচ্ছে রিঅর্ডার অ্যানিমেশন সিকোয়েন্স, মানে অ্যানিমেশনের স্টেপ কিভাবে সাজাবো এটা এপ্লাই করতে পারবো। তারপরে হোয়াট ইজ স্লাইড শর্টার ভিউ কিভাবে ফুল স্ক্রিন ভিউ করা যায়। ঠিক আছে? আচ্ছা, হাউ টু স্লাইড ফ্রম বিগিনিং, প্রথম থেকে শুরু হওয়ার জন্য স্লাইড কিভাবে শুরু হতে হয় ফ্রম বিগিনিং, এটা আমরা স্লাইড শুরু করার সময় দেখবো। ঠিক আছে? তো হাউ টু ইউজ প্রেজেন্ট ভিউ, বর্তমান প্রেজেন্ট ভিউ, এটা যেহেতু আসছে দুইবার প্রশ্ন চলে আসছে, দেখাই দিই। এখানে আমি লেখা আছে স্লাইড শো। স্লাইড শো মানে আপনি ধরেন 100 পেজ নিয়ে স্লাইড শো করছেন, এখন 100তম পেজটা আপনি দেখাইতেছেন, জাস্ট ওই পেজ চলে যাবেন, এখানে এই 100তম পেজটাই আপনার নিচে চলে যাবে। ঠিক আছে? এখন কথা হলো এটা কাটবেন কিভাবে, কিবোর্ড থেকে যদি ইএসসি বাটন চাপেন তাহলে কেটে যাবে, বা এই যে প্রথম থেকে দেখাইতে চান এই যে ফ্রম বিগিনিং। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো হাউ টু স্লাইড টাইমিং এন্ড রেকর্ড, কিভাবে টাইমিং এন্ড রেকর্ড করতে হয় এগুলো সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে? তো এক্সট্রা কিছু টিপস আছে আপনাদের জন্য, সেটা হলো ভাইভাবে ইন্টারভিউ কিছু কিছু জিজ্ঞেস করে, যেমন স্লাইড মাস্টার, যেটা কিনা আমি কোশ্চেনের প্রথমে দেখিয়েছি। তারপর অ্যানিমেশন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন অ্যানিমেশনের কাজ এবং টাইমিং। তারপর ট্রানজেকশন, স্লাইডকে বিভিন্নভাবে রূপান্তর বা উপস্থাপন করার জন্য। মাল্টিমিডিয়া বলতে অডিও, ভিডিও, ছবি এগুলো নিয়ে আসা। তারপর প্রেজেন্টার ভিউ, এই যে স্লাইড ভিউ মানে শুরু থেকে ভিউ, কারেন্ট স্লাইড ভিউ, এগুলো হচ্ছে স্লাইড ভিউ। তারপর স্লাইড লেআউট, স্লাইডকে বিভিন্নভাবে সাজানো। তারপর স্মার্ট আর্ট, বিভিন্ন ইনফোগ্রাফিক্স তথ্য উপস্থাপন করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে চার্ট, আমাদের তথ্য উপস্থাপন করার জন্য চার্ট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শর্টকাট কি, কিন্তু কোন কোন শর্টকাট কি আছে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা দেখবো। ঠিক আছে? তো এত লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন, এবং আপনার যে বন্ধু বা যে কলিগ এই পাওয়ার পয়েন্ট শিখতে চায় তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে উনিও শিখতে পারে। ঠিক আছে? তো ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এ পর্যন্তই, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।